ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে এক্সামটা হবে রিসেন্টলি তার ম্যাথসের 6th প্র্যাকটিস সেট আজকে আমরা সলভ করব। তোমাদেরকে আমি অলরেডি 5টা প্র্যাকটিস সেট সলভ করিয়েছি, আজকে হচ্ছে 6th। চলো লেট স্টার্ট। তার আগে বলবো সবাই মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো কিন্তু, ওকে? আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কীরকম টাইপের ক্লাস চাও, ওকে? আমি সেই টপিকের উপর ক্লাস করানোর চেষ্টা করব, ওকে? চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? ঠিক আছে, দেখো এইখানে তোমার এই যে সেকেন্ড লাইনটাই বলেছে, দেখো বি এর চেয়ে 60% বেশি দক্ষ, মানে এখানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। তাহলে আমরা এফিসিয়েন্সি রেশিও যদি আমরা কম্পেয়ার করি, দেখো এফিসিয়েন্সি রেশিও কী হবে, A/B। এফিসিয়েন্সি রেশিও A/B কী হবে, বলেছে বি এর চেয়ে 60% বেশি, যার চেয়ে তাকে 100 ধরে নাও। তাহলে এ যদি 100 হয় তাহলে বি কত হবে তোমার 160। তাহলে এটাকে রেশিও করলে কত দাঁড়াচ্ছে, দেখো 0 0 কাটলেও 2 কাটলে 2 5 10 2 8 16, 5:8। ঠিক আছে, এটা গেল এফিসিয়েন্সি রেশিও। তাহলে মনে রাখবে এফিসিয়েন্সি রেশিও যা হবে উল্টোটা হবে টাইম রেশিও, ওকে? তাহলে টাইম রেশিওটা A/B কত হবে না, হচ্ছে গিয়ে 8:5। ঠিক আছে, আমি কি বলেছি এফিসিয়েন্সি রেশিওর উল্টো হবে, তাহলে 8:5, ওকে? ব্যাস, তাহলে দেখো এর টাইমটা দেওয়া আছে তোমার 12 দিন। ঠিক আছে, তাহলে এই 8 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 12 ডে। তাহলে এই 5 ইউনিট বি তাহলে কী চেয়েছিল, তাহলে ওই একই কাজ করতে বি এর কত দিন সময় লাগবে, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত, ওকে? তাহলে হচ্ছে গিয়ে 12 × 5 বাই হচ্ছে গিয়ে 8, ওকে? তাহলে কাটাকাটি করো, 4 এ 4 2 8 4 3 12, তাহলে হচ্ছে গিয়ে 15 বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে 7.5। 7.5 মানে অপশান এ অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলেছে, 7টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো যাদের গড় হচ্ছে 21, সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? এটা খুব ইজি কোশ্চেন, কিছুই নেই। প্রথমে 7টার টোটাল কত হবে না 7 × 40 প্লাস আরও 3টে যেটা অ্যাড করা হচ্ছে, তাহলে 3 × 21, টোটাল 10টার হচ্ছে গিয়ে তুমি সমষ্টি পেয়ে গেলে। এবার তাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 10টার গড় পেয়ে যাবে, ওকে? আচ্ছা, এইখানে দেখো তোমার একবারে করতে পারো, তাহলে এখানে 7 × 4 = 28 মানে 280, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 280, আর হচ্ছে গিয়ে তোমার 20 3 যদি 60 ভাবো, 60 আর 80 8 6 14 মানে হচ্ছে গিয়ে 340 মানে 343। 343 বাই হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে গিয়ে 34.3 হবে গিয়ে আমাদের অ্যান্সার। 34.3 মানে অপশান সি অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, 40টি লেবুর বিক্রয় মূল্য 50টি লেবুর ক্রয় মূল্যের সমান হলে 500 টাকার লেবু কিনে কোনো ব্যবসায়ী কত টাকা লাভ করবে? ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে 50টার সিপি, 50টা লেবুর ক্রয় মূল্যে হচ্ছে 40টা লেবুর বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে গিয়ে 50 × সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 40 × হচ্ছে এসপি। তাহলে এখান থেকে আমরা CP/SP পেয়ে যাব। তাহলে CP/SP কত হবে দেখো, তাহলে এসপিটা বাই হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 4:5 হয়ে গেল, ওকে? এবার সে কী বলেছে দেখো, 500 টাকার লেবু কিনে, তাহলে সিপি হচ্ছে গিয়ে 500 টাকা, তাহলে সেখান থেকে তার দেখো সিপি যদি 4 টাকা হয়, এসপি হচ্ছে গিয়ে 5 টাকা, তাহলে লাভ হচ্ছে গিয়ে গড়টা 1 টাকা। তাহলে সিপি যদি আমার 500 টাকা হয় তাহলে লাভ কত হবে, মানে অ্যাকচুয়ালি 4 ইউনিটের ভ্যালু যদি তোমার 500 টাকা হয়, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার, ওকে? তাহলে কি 500কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, 4 1 4 4 2 8 4 5, তাহলে 125 টাকা হচ্ছে গিয়ে তার লাভ, মানে অপশান এ অ্যান্সার, ওকে? এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। বলেছি কোনো সংখ্যাকে প্রথমে 10% বৃদ্ধি করে তারপর 10% হ্রাস করলে প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যার থেকে 40 কম হয়। আসল সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমরা জানি কোনো সংখ্যাকে প্রথমে হচ্ছে কি x% ইনক্রিজ করা হলো, পরে আবার
x% হচ্ছে গিয়ে ডিক্রিজ করা হলো। তাহলে মোটের উপর রেজাল্ট্যান্ট কত পার্সেন্ট কী হয় সেটা আমরা সবাই জানি, কি না হচ্ছে মোটের উপর x² বাই হচ্ছে গিয়ে 100% কী হয় না হচ্ছে গিয়ে ডিক্রিজ হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্সের ভ্যালু যদি 10 ধরো, তাহলে 10² মানে হচ্ছে গিয়ে 100/100 মানে হচ্ছে 1%। তাহলে অ্যাকচুয়ালি 1% হচ্ছে গিয়ে কি হচ্ছে ডিক্রিজ করছে। ঠিক আছে, সেই 1% ডিক্রিজ দেখো বলেছে আসল সংখ্যা থেকে 40 কমে গেছে, তাহলে সেই 1%-এরই ভ্যালু হচ্ছে গিয়ে 40। তাহলে আসল সংখ্যাটি কত না 100%, তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 400 হবে অ্যান্সার। 400 না 4000 হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, বলেছে এক নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি এত ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটার কত? দেখো এইটা আমরা একবারে বের করব। লাস্টে যে ভ্যালুটা দেওয়া আছে এই যে 9261, এইখান থেকে একেবারে আমরা মোট ভোটারে চলে যাব। কিভাবে না, প্রথমে লিখব না 9261, ওকে, ইন্টু, এবার দেখো প্রথমে 25% ভোটদানে বিরত ছিল, তাহলে দিয়েছিল ভোট কত না হচ্ছে কি 75%। যখনই ব্যাকওয়ার্ডে যাব মনে রাখবে 100টা উপরে। ওকে, তাহলে 100টা আমরা উপরে লিখলাম, 25% ভোট দেয়নি, তাহলে দিয়েছে কত 75% ভোট, তাহলে নিচে হচ্ছে 75 ইন্টু, তারপরে দেখো 2% ভোট বাতিল হয়েছে, তাহলে ভোট পড়েছে কত 98%, মানে যারা ভোট দিয়েছে তার মধ্যে হচ্ছে কি 2% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে তার 98% গ্রাহ্য ভোট হয়েছে, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে 98। ঠিক আছে, যখনই মনে রাখবে ব্যাকওয়ার্ডে যাব 100টা উপরে ইন্টু, তারপরে দেখো 75% ভোট পেয়েছেন তিনি, তাহলে এইটা হচ্ছে গিয়ে 75%-এর ভ্যালু 9261, তাহলে উপরে 100 আমাদের টোটাল ভোট দরকার, বাই হচ্ছে গিয়ে 75। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। ওকে, আচ্ছা এইটাকে দেখো আমরা এই যে 100/75 লিখছি, এইটাকে একটু ছোট করে আমরা লিখতে পারতাম। কারণ কি দেখো এই যে 25%-এর ভ্যালু হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, মনে রাখবে 1/4। 2%-এর ফ্র্যাকশনাল ভ্যালু মনে রাখবে কত 1/50। তারপরে হচ্ছে 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 3/4। যদি এইগুলো তোমার মনে থাকে তাহলে অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লেখা যায় 9261 ইন্টু, দেখো প্রথমে হচ্ছে 25% ছিল, তাহলে হচ্ছে কি উপরে হবে 4, নিচে হবে গিয়ে তোমার 3 ইন্টু, তারপরে দেখো 50% ছিল, তাহলে 50টা উপরে হবে, নিচে হচ্ছে গিয়ে 1 বাদ যাবে, মানে হচ্ছে গিয়ে 49 হবে ইন্টু, দেখো এইটা হচ্ছে গিয়ে 4/3 হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে, এইটা অনেকটা ছোট হয়ে যায়, না হলে তুমি এইভাবেও করতে পারো, কোনো ব্যাপার নেই, বাট এইটা করলে অনেক কাটাকাটি করে ছোট হয়ে তাহলে একটু কাটাকাটিটা কম হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা দেখো আমরা এটা নিশ্চয়ই 49 যেহেতু আছে, বা এই যে 3 3 9 দিয়ে কাটো, প্রথমে 3 আর 3 একসঙ্গে 9 নিলাম, তাহলে 9 দিয়ে যদি কাটি 9 একে 9, তারপরে 0, 9 2 18, আর হচ্ছে গিয়ে থাকছে 8, 9 9 81। ওকে, এরপরে দেখো তোমার নিশ্চয়ই 7-এ যাবে, 7 7 49, 7 7 1 7, 7 4 28, 7 5 35, 7 4 28, আর হচ্ছে 7 7 49, আবার 7-এ দাও, 7 2 14, 7 1 7। ঠিক আছে, তাহলে আমাদের পড়ে থাকলো 21 ইন্টু 4 ইন্টু 50 ইন্টু 4, 4 4 16, 5 80, মানে 800 ইন্টু 21, মানে হচ্ছে গিয়ে 8 1 8, 8 2 16, 16800, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, দেখো প্রথমে ধরে নাও তার মানে ইনকাম ছিল হচ্ছে গিয়ে তার 100%। ওকে, মানে আমি এখানে ইনকাম লিখছি, তাহলে ইনকাম ছিল তার 100%, তাহলে প্রথমে তার সেভিংস ছিল হচ্ছে গিয়ে তোমার 20%। ওকে, এবার বলেছে প্রতি বছর তার আয় হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে পরের বছর তার ইনকাম কত হয়েছে না হচ্ছে গিয়ে 110 হয়ে গেছে। ঠিক আছে,
তাহলে এবার সে প্রতি বছর কি বলেছে, তার আয়ের হচ্ছে 20% সঞ্চয় করে। তাহলে এই 110-এর 20% কত হবে না, এত ইন্টু 20/100 মানে হচ্ছে গিয়ে 22% সে সঞ্চয় করে। ঠিক আছে, যখন 110 হয় তখন সে 22% সঞ্চয় করে। তাহলে আগে ছিল 20, এখন হচ্ছে গিয়ে 22, তাহলে 2 বেড়েছে, তাহলে 2/20 ইন্টু 100, তাহলে এটাই হচ্ছে গিয়ে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। ঠিক আছে, 20×5 100, ঠিক আছে, 20×5 100, 5 দিয়ে 10%, মানে 10% তার সঞ্চয় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছি একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, আচ্ছা, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে 8 ইন্টু 9, এটা হচ্ছে গিয়ে কি না, হচ্ছে গিয়ে রম্বসটার ক্ষেত্রফল। বলেছি রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহু যদি সাপোজ এ ধরে নিই, তাহলে তার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার, তাহলে সেইটা ইকুয়াল টু দিস। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা পরিসীমা মানে বাহুটা পেয়ে যাব। দেখো এখানে 2 4 8, এবার এটাকে স্কোয়ার রুট করলে 2 3 6 হবে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে গিয়ে 6 পেয়ে গেলাম। এবার পরিসীমা চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি 4a, মানে 6 4 24 সেন্টিমিটার হচ্ছে গিয়ে তার পরিসীমা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে না, কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার 24 লিটার দুধ ছিল। ঠিক আছে, 24 লিটার টোটাল দুধের মধ্যে মানে মিশ্রিত দ্রবণে তার মধ্যে দুধের পোর্শন ছিল 12%। ঠিক আছে, আচ্ছা দেখো এইখানে তোমার প্রথমে হচ্ছে গিয়ে তোমার মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, মিল্ক ইজ টু ওয়াটার কত ছিল, দেখো তোমার 12 ইজ টু বাকিটা মানে 100 থেকে 12 বাদ দিলে হচ্ছে 88, মানে হচ্ছে গিয়ে তোমার 4 4 6 4 3 12 3 12 আর হচ্ছে গিয়ে 4 2 8 2 8 3:22 ছিল। এবার হচ্ছে পরে বলেছে কত হবে না, হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার কত হবে বলেছে না, হচ্ছে 9% হচ্ছে গিয়ে তোমার কি বলেছে না দুধ হবে। তাহলে 9 ইজ টু কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 91। তাহলে এটাকে কাটাকাটি করলে দেখো 3 যদি কাটো 3 3 9 আর হচ্ছে গিয়ে 3 না, এটা হচ্ছে গিয়ে না কাটাকাটি হবে না, তো 13 7 91 না কাটাকাটি হবে না। হ্যাঁ, এবারে দেখো কি বলেছে কত লিটার জল মিশ্রিত করলে, তাহলে মিল্ক তো তোমার সেম থাকবে। মিল্ক দেখো আগে 3 ইউনিট ছিল, এখন 9 ইউনিট বলছে, তাহলে এই মিল্কটাকে আমরা সেম করে নিই, তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়ালো কত না, হচ্ছে গিয়ে তোমার 9:66। ঠিক আছে, আর এইটার রেশিওটা কত আছে তোমার মিল্ক ইজ টু 91। ঠিক আছে, তাহলে দেখো মিল্ক সেম আছে, তাহলে জল কত ইউনিট বেড়েছে, দেখো জল কত ইউনিট বেড়েছে, তাহলে হচ্ছে গিয়ে 66 থেকে হচ্ছে গিয়ে তোমার কত না 91, মানে হচ্ছে গিয়ে 70 থেকে ওখানে 21 আর এদিকে 4 মানে হচ্ছে গিয়ে 25 বেড়েছে। ঠিক আছে, এবার দেখো তোমার হচ্ছে গিয়ে 24 লিটার দ্রবণ বলেছে, তাহলে প্রথমে এই যে তোমার হচ্ছে গিয়ে এই কত ছিল 9 6 54 মানে হচ্ছে গিয়ে তোমার 74। ঠিক আছে, তাহলে 74 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 24 লিটার, আর বেড়েছে কত না হচ্ছে গিয়ে আচ্ছা 74, তো সরি 9 6 15 মানে হচ্ছে গিয়ে 75। 75 ইউনিট মানে 24 লিটার। ঠিক আছে, আগে টোটাল এত লিটার দ্রবণ ছিল, তাহলে বেড়েছে কত 25 ইউনিট বেড়েছে, তাহলে এই 25 ইউনিটেরটাই হচ্ছে কি জল যোগ করা হচ্ছে, তাহলে 25 ইউনিট ইকুয়াল টু কত দেখো 75 থেকে 25 কত ভাগ 3, তাহলে একেও ভাগ 3 করে দাও। ঠিক আছে, মানে 8 লিটার, তাহলে 8 লিটার জল মিশ্রিত করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা আমি আর একবার বলে দিই, দেখো কিভাবে আমরা সলভ করলাম। জাস্ট মিল্ক ইজ টু ওয়াটার প্রথমে আমার কত ছিল 12:88, যেহেতু 12% বলেছে। ঠিক আছে, মিল্ক। দ্বিতীয় ক্ষেত্রে 9:91। তাহলে আমার প্রথম ক্ষেত্রে তাহলে রেশিওটা কাটাকাটি করে দাঁড়াচ্ছে 3:22।
পরের ক্ষেত্রে যেহেতু কাটাকাটি হচ্ছে না 9:91 থাকলো। এবারে দেখো এখানে তো দুধটা প্রথমে যা ছিল পরেও সেম আছে, তাহলে দুধ তো যোগ করা হয়নি, তাহলে আমরা দুধটাকে সেম করে দিই। তাহলে এখানে 3 আছে, তাহলে এই টোটালটার সঙ্গে 3 গুণ করে দিলাম, তাহলে এখানে এটা কত হলো 9:66, এটা 9:91 ছিল। তাহলে দেখো তোমার মিল্কটা 9 সেম হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে তোমার ওয়াটারটা বেড়েছে 25 ইউনিট, তাহলে আগে ছিল এই 9 আর 66 মানে হচ্ছে গিয়ে 75 ইউনিট, সেই 75 ইউনিটের ভ্যালু ছিল 24 লিটার, তাহলে 25 ইউনিট হচ্ছে গিয়ে জল যোগ করা হচ্ছে, তাহলে 25 ইউনিটের ভ্যালু কত হবে না 8 লিটার, মানে অপশান এই অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে না H2B, B/C, C/D দেওয়া আছে, সেখান থেকে H2B, C/D। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো অনেককে অনেকভাবে করে, অনেক বড় হয়। ঠিক আছে, বড় হবে না, আমি কিভাবে বলছি দেখো, অপশান টেস্ট করো। ঠিক আছে, অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো। দেখো দেওয়া আছে A/B হচ্ছে 2:3, তাহলে প্রথম দুটো রেশিও 2:3 হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমটা চেক করে দেখি। এখানে হচ্ছে 8:12 আছে, 8:12 যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4 2 8, 4 3 12, 2:3 হচ্ছে। পরেরটা দেখো 8:15, এটা তো কাটাকাটি হবে না, তাহলে H2B আমাদের কি 2:3 হতেই হবে। তাহলে এখানে হচ্ছে 8:15, মানে এটা 2:3 হচ্ছে না, তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল। পরেরটা দেখো, এটা দেখো তোমার 3:2 হবে, কিন্তু 2:3 হচ্ছে না, এটাও এলিমিনেট হয়ে গেল, পরেরটাও সিমিলারলি এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো একটা, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটুকু করতে কত সময় লাগলো? তাহলে এই জিনিসটা যদি জানো, ঠিক আছে, তাহলে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে যদি কোনো ভগ্নাংশের লবকে 50% বৃদ্ধি করা হয় এবং হরকে 28% হ্রাস করা হয়, তার মান হয় 25/36। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো। আমরা ধরে নিই মূল ভগ্নাংশটা ছিল x/y, তাহলে 50% বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 150% হয়ে গেছে লবটা। আর হরটা হচ্ছে কি 28% হ্রাস করা হয়েছে, তাহলে 100 - 28 মানে হচ্ছে কি 72%, তাহলে এত ইন্টু 72%, তাহলে বসে পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে ইকুয়াল টু বলেছে 25/36। ব্যাস এখান থেকে সিম্পলিফাই করো। ঠিক আছে, 36 2 এ 72, আর হচ্ছে গিয়ে 25 6 150, আবার কাটাকাটি করো, 2 1 2, 2 3 6। তাহলে আমাদের দরকার হচ্ছে কি ভগ্নাংশটা, মূল ভগ্নাংশটা, তাহলে x/y ইকুয়াল টু 1/3 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। কি বলেছে না কোনো আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? ঠিক আছে, আচ্ছা এইখানে একটা ফর্মুলা আছে 2 বছরের ক্ষেত্রে, মনে রাখবে সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট যদি তোমার এসআই হয় আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি সিআই হয়, তাহলে এদের রেশিও কি হয় অনলি 2 বছরের ক্ষেত্রে, কিন্তু মনে রাখবে ফর্মুলাটা কি না হচ্ছে কি 200 হচ্ছে গিয়ে 200 প্লাস আর, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা মনে রাখো, কিন্তু এই ফর্মুলা দিয়েই অনেক কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে জাস্ট আমরা বসিয়ে দিই। দেখো কি বলেছে, সরল সুদ 160 টাকা, তাহলে 160 টাকা। এবার হচ্ছে সিআইটা কম্পাউন্ড ইন্টারেস্ট কত আমরা জানি না, 200 হচ্ছে গিয়ে 200 প্লাস আর, মানে হচ্ছে গিয়ে তোমার 202। ব্যাস এখান থেকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। একটা শূন্য কেটে দাও, 4 কাটো, 4 5 20, 4 4 16। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে তোমার তাহলে সিআই ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 808 হচ্ছে গিয়ে 5। তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 16 80, 5 1 5 5 6 30, 161.60। হ্যাঁ 5 16 80, হ্যাঁ 5 6 30, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 12। কি বলেছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। মানে কি কোনো জিনিস ধরো x% বেড়ে গেল, তাকে আবার পুনরায় সেম জায়গায় ফিরিয়ে আনতে কত % তাকে কমাতে হবে। জাস্ট
ঠিক আছে, এইটা একটা ফর্মুলা আছে মনে রাখবে, x% ইনক্রিজ ইকুয়াল টু কি না x/100 প্লাস এক্স ইন্টু 100 এত পার্সেন্ট হচ্ছে ডিক্রিজ মনে রাখবে। ওকে, জাস্ট এখানে তাহলে বসিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি 20/120 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস সেটাকে সিম্পলিফাই করো, 0 0 4 4 3 12 4 5 20, তাহলে হচ্ছে গিয়ে 50/3 মানে হচ্ছে গিয়ে 16.23 16.23% হ্রাস করতে হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, দুজন পুরুষ বা 4 জন মহিলা কোনো কাজ 39 দিনে করতে পারে, তবে 9 জন পুরুষ এবং 8 জন মহিলা কত দিনে কাজটি করতে পারবে। দেখো এইখানে দেখো পুরুষ আর মহিলার মাঝখানে কিন্তু বা আছে, আর এইখানে দেখো ও আছে, মানে সেই অ্যান্ড ডেটা অর ডেটার কোশ্চেন। তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো অ্যান্ড ডেটা অর ডেটার কোশ্চেন। সেইখানের ফর্মুলা কি না, একেবারে অ্যান্সার কি হবে, রিকোয়ার্ড টাইম কত হবে, নির্ণয় সময়, জাস্ট প্রথমে যে গিভেন টাইম দেওয়া আছে সেটা উপরে লিখবে 39 বাই অ্যান্ড ডেটা বাই অর ডেটা। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডেটা কত, 9 জন, 9 বাই পুরুষদের অর ডেটা হচ্ছে গিয়ে 2, তাহলে 9/2 প্লাস সিমিলারলি মহিলাদের ক্ষেত্রে তাই হবে, অ্যান্ড ডেটা 8 আর অর ডেটা হচ্ছে গিয়ে 4, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে ইকুয়ালটা একবারে করছি, তাহলে 39 ইন্টু দেখো 2 আর 4, এদের এলসিএম হচ্ছে গিয়ে 4, উপরে একবারে 4 আমি কাটাকাটি করছি না, হ্যাঁ 4 বসিয়ে দিলাম, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 2 2 4 9 2 18 18 আর হচ্ছে গিয়ে 8 8 8 16, মানে হচ্ছে গিয়ে তোমার 26, 13 দিয়ে কাটাকাটি করো, 13 2 26, 13 3 39, 2 2 4, তাহলে 2 2 4, তাহলে 3 2 6 দিন লাগবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 14। কি বলেছে না, এক পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, ঠিক আছে, তাহলে পরীক্ষার মোট নম্বর কত, মানে অ্যাকচুয়ালি কি সে 30% নম্বর পেয়েছে, ঠিক আছে, মানে সে 10 নম্বরের জন্য পাস করলো, হ্যাঁ মানে কি সে 10 নম্বর বেশি পেয়েছে, ঠিক আছে, মানে 5 মার্কের থেকে 10 মার্ক বেশি পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সে পেয়েছে কত, মানে এই 30% যে পাস মার্ক, তাহলে সেটা কত হলো, তাহলে এই 30%-এর ভ্যালু দাঁড়ালে তোমার এখান থেকে 85 থেকে 10 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 75, তাহলে সেই 30% ভ্যালুর মার্কস হচ্ছে গিয়ে তোমার কত না 75, তাহলে পরীক্ষার মোড নম্বর হচ্ছে গিয়ে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে তোমার 30, তাহলে 0 0 3 25 75, তাহলে হচ্ছে গিয়ে 250, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 15। কি বলেছে না, এক শহরের জনসংখ্যা এত, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। এই টাইপের কোশ্চেনে মনে রাখবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, যেহেতু পরের জনসংখ্যা চেয়েছে তাহলে ফরওয়ার্ডে যাচ্ছ, ঠিক আছে, ফরওয়ার্ডে গেলে কি হয় না 100টার নিচে, ব্যাকওয়ার্ডে গেলে হচ্ছে 100টা উপরে, হ্যাঁ, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে না 180,000 ইন্টু দেখো 10% হারে প্রতি বছর বাড়ছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে না 110 বাই হচ্ছে 100 ইন্টু 2 বছর যেহেতু বলেছে, তাহলে দুটো 110 বাই 100 গুণ হয়ে যাবে, ব্যাস। তাহলে দেখো 4টে শূন্য, একটা দুটো কেটে দাও, এইখানে দুটো কাটলো, এইখানে দুটো কাটলো। এবারে আরও একটা জিনিস খেয়াল করো, যেটা হবে সেটা দেখো 11 একটা মাল্টিপল, দুটো 11 আছে, মানে যে অ্যান্সারটা হবে সেটা 11-র মাল্টিপল হবে, ঠিক আছে, তাহলে 11-র মাল্টিপলের ফর্মুলা আমরা কি জানি, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলো সামের ডিফারেন্স 0 হতে হবে। তাহলে এইটা দেখি, দেখো 2 আর 7 9, আর এখানে হচ্ছে গিয়ে 7 9 আর এটা 0, মানে হচ্ছে গিয়ে 9 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 8, মানে এটাতে 0 হচ্ছে না, তাহলে এইটা হতে পারে না। পরেরটা দেখি 7 2 9 8 1 9, হ্যাঁ এইটা হবে, এটা হতে পারে। আর কোনটা হয় কিনা দেখি, 7 2 9 8 2 10, না এটা হবে না।
একটা হচ্ছে 7 2 9 8 3 11, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো একটা, অপশান বি হবে অ্যান্সার। ওকে, যখনই বড় বড় গুণ আসবে তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারো বা এরকম ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এইগুলো তোমরা যত প্র্যাকটিস করবে, আমার এই নিমেষে অঙ্ক সিরিজ তোমরা রেগুলার ফলো করো, দেখবে তার মধ্যে এইগুলো আমি ডিসকাস করি। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে এলসিএম এসসিএফ চ্যাপ্টারের প্রবলেম। এই টাইপের কোশ্চেন কিন্তু করতে এমনি বেসিক ওয়েতে করতে অনেক সময় চলে যাবে, সেই জন্য তোমাকে লজিক ইউজ করতে হবে। দেখো প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থেকে যাবে যেহেতু বলেছে, তাহলে প্রথমে তুমি সবগুলো থেকে 4 বাদ দিয়ে দাও। কনসেপ্টটা বোঝো আগে ভালো করে। এখান থেকে আমি 4 বাদ দিয়ে দিলাম, এটা থাকলো কত না 960। এটা থেকে 4 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার এটা 780। এটা থেকে 4 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার থাকবে 988। হ্যাঁ, আর এইটা থেকে 4 বাদ দিলে হচ্ছে গিয়ে 992। এবার দেখো যে নাম্বারটা হলো 4 ভাগশেষ, 4 আমরা বাদ দিয়ে দিলাম, ব্যাস। যে নাম্বারটা সেটা 10 12 15 দিয়ে ডিভিজিবল হতে হবে। এবার প্রথমে আসি 10 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে ইউনিট ডিজিট 0 হতেই হবে। সেক্ষেত্রে দেখো এটা 988 992, তাহলে এই দুটো তো অ্যান্সার হতেই পারে না, এই দুটো এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলে হচ্ছে গিয়ে এই দুটো। এবার দেখো 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বলেছে। আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 3টে নয়, ঠিক আছে, 999। তাহলে তার কাছাকাছি কোনো একটা সংখ্যা হবে, তাহলে অবভিয়াসলি এইটা তো হতে পারে না, 780 999 থেকে অনেক দূরে, তাহলে এইটাও এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলো একটা, ব্যাস, এটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17। কি বলেছে, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। তাহলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? দেখো 25% কমে গেছে, তাহলে সে 45 টাকা নিয়ে গেছিলো। আচ্ছা, 25%-এর হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু কত? 25% মানে হচ্ছে গিয়ে 1/4। ঠিক আছে, তাহলে সে 45 টাকা নিয়ে গেছিলো। তাহলে 45 টাকার 1/4, এই যে 45 টাকার তার 1/4 অংশ, 45/4, এত টাকা তার সেভ হয়ে গেছে। এতে সে কি করেছে না, বর্তমানে 5 কেজি ময়দা বেশি পেয়েছে। তাহলে এই 45/4 টাকাটা, এটা হচ্ছে গিয়ে বর্তমানে 5 কেজি ময়দার মূল্য। তাহলে একে তুমি 5 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এইটা যা হবে এটাই হচ্ছে গিয়ে বর্তমানে 1 কেজি ময়দার বর্তমান মূল্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 4 5 20, 20 দিয়ে মানে 45কে 2 দিয়ে ভাগ করলে কত? 22.5, মানে হচ্ছে গিয়ে তোমার এইটা হবে, অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। দেখো সরল করো, এটা একটা খুব ভালো কোশ্চেন। এটা আমরা সবাই জানি, তাও একবার কোশ্চেনটা দিয়েছি। দেখো জাস্ট প্রথমে আসবে রেখা বন্ধনের কাজ। দেখবে এইটাই করতে অনেকেই ভুল করে ফেলবে। ঠিক আছে, পরীক্ষা হলে একই একটা টেনশন থাকে, তাড়াহুড়োর ব্যাপার থাকে। ঠিক আছে, ওই জন্য তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করো। দেখো প্রথমে রেখা বন্ধনের কাজ হবে 1 - 1, মানে এইটা হয়ে গেল তোমার 0। ঠিক আছে, 0 হয়ে গেল। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে 1 - 1, তাহলে এইটুকু হয়ে গেল 1। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ 1 - 1 হয়ে গেল, এইটা হয়ে গেল 0। ঠিক আছে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ 1 - 0 মানে 1, আর পড়ে থাকলো বাইরে 1 আছে, তাহলে 1 - 1 মানে 0, মানে অপশান এ অ্যান্সার। ওকে, আমারও ভুল হতে পারে, কিন্তু যদি ভুল হয় অবশ্যই কমেন্টে জানিও। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19। বলেছি 100টি সংখ্যার গড় হিসাব করে এলো 40, কিন্তু পরে দেখা গেল 52-এর পরিবর্তে 82 নেওয়া হয়েছে। তাহলে আসল গড় হলো কত? দেখো প্রথমে আমার এভারেজ কত ছিল 40 100টার। এবার পরে দেখো 52-এর পরিবর্তে 82 নেওয়া হয়েছে, মানে কি 30 বেশি নেওয়া হয়ে গেছিল। তাহলে এভারেজটা কি হবে? এই 30/100 এত কমে যাবে এভারেজটা। আগে যা এভারেজ ছিল তার থেকে তো কম হবে। এবার কত কম হবে না 40 - 20। ঠিক আছে, তাহলে 0 0 মানে 0.3, মানে হচ্ছে গিয়ে তোমার 39.7 হবে গিয়ে আসল গড়, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20। কি বলেছে?
নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% খরচ করেন। তার সঞ্চয় হচ্ছে গিয়ে 3600 টাকা। তাহলে বেতন কত টাকা? দেখো এটাও আমরা একটু আগে করেছিলাম, সেই যে ভোটের অঙ্কটা যেটা করলাম এটাও সেই রকম। একবারে লাস্টে যেটা পড়ে আছে আমার 3600 টাকা, এইখান থেকে আমরা পুরো ব্যাকওয়ার্ডে যাব। ঠিক আছে, তাহলে ব্যাকওয়ার্ডে গেলে আমার কি হয় না 100টা উপরে, তাহলে উপরে 100 লিখলাম বাই 20% ভাড়া দিয়ে দিয়েছিল, তাহলে পড়েছিল কত 80, নিচে 80 হয়ে গেল, ইন্টু 75% হচ্ছে সংসার খরচ করে ফেলেছে, তাহলে বাকি থাকছে কত 20%, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে 30, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই হচ্ছে গিয়ে তার মোট বেতন। ওকে, তাহলে 0 0 8 3 24, আচ্ছা 3 কাটো, 3 12 36, তারপরে হচ্ছে গিয়ে 8 যদি কাটো 8 1 8, 8 5 40, তাহলে হচ্ছে গিয়ে তোমার 15,000 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 21। বলেছি কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। এটাও একটা কম্পাউন্ড ইন্টারেস্টের খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটারও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এটা আবার সেই 2 বছরের ক্ষেত্রে, কিন্তু 2 বছরের ক্ষেত্রে যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া থাকে আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে আমাদের আসলটা বের করতে পারবো, বা সাম যেটাকে বলে। ফর্মুলাটা কি না, সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 বাই আর এর হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু হচ্ছে কি, তাহলে ফর্মুলা বসিয়ে দাও, ডিফারেন্স হচ্ছে কি 25 টাকা ইন্টু, এবার আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, তাহলে 100 বাই 5 মানে কি 5 20 100 20 স্কোয়ার মানে হচ্ছে কি 400, ব্যাস তাহলে 25 4 100 মানে হচ্ছে কি 10,000 টাকা হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমালে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। জাস্ট কিছুই নেই, 50%-এর সাকসেসিভ ডিক্রিজ, মানে দুবার সাকসেসিভ ডিক্রিজ করলে যা অ্যান্সার হবে সেটাই হবে তোমার অ্যান্সার। কত না হচ্ছে কি 50 + 50 - 50 × 50/100। ওকে, তাহলে 0 0 0 0 5 5 25, তাহলে 100 থেকে 25 মানে হচ্ছে 75% কমবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 23। কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড়া পাওয়া যাবে। আচ্ছা, যখনই গসাগু দেওয়া থাকবে তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যা দুটো হচ্ছে একটা 7a আর একটা 7b, যেখানে এ আর বি হচ্ছে কোপ্রাইম। মনে রাখবে কোপ্রাইম মানে কি না, যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই 1 বাদে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা দুটো যখনই গসাগু দেওয়া থাকবে তখনই আমরা সংখ্যাগুলোকে এইভাবে ধরে নিতে পারবো 7a 7b। এবার যেহেতু সমষ্টি বলেছে তাহলে হচ্ছে কি 7a + 7b মানে 7 × a + b, সেইটার ভ্যালু দেওয়া আছে কত না 77, মানে অ্যাকচুয়ালি a + b = কত পাচ্ছ না 11। তাহলে এই রকম কোপ্রাইম নাম্বার যাদের যোগফল 11 হচ্ছে, কতগুলো জোড়া হচ্ছে সেটা খেয়াল করো। তাহলে 1 প্লাস আমরা 10 করতে পারি, তারপরে হচ্ছে গিয়ে 2 + 9, হ্যাঁ 2 + 9 করতে পারি, 3 + 8, 8 3 11, হ্যাঁ 3 + 8 করতে পারি, তারপরে 4 + হচ্ছে 7, হ্যাঁ 4 + 7 করতে পারি, তারপরে হচ্ছে গিয়ে 5 + 6, হ্যাঁ 5 + 6ও করতে পারি, তারপরে তো তোমার চলে আসছে 6 + 5, আবার ঘুরে আসছে। তাহলে কতগুলো জোড়া হলো দেখো, 1 2 3 4 5টা। তাহলে এইরকম সম্ভাব্য কতগুলো জোড়া পাওয়া যাবে না 5টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। বলেছি যদি 8টি লেবু 6 টাকায় কিনে 6টি লেবু 8 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত। খুব ভালো কোশ্চেন, কিন্তু দেখো জাস্ট ডেটাটা এদিক ওদিক ইন্টারচেঞ্জ হয়েছে, 8টা 6টা 6টা 8টা। যখনই এরকম থাকবে এরকম টাইপের কোশ্চেন এরকম করে লিখে নেবে, 8টি লেবু 6 টাকায় কিনেছে, তারপরে 6টা লেবু 8 টাকায় বিক্রি করেছে। ওকে, এবারে এরকম কোনাকুনি গুণ করো,
কেনা দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পেলে সেটা হচ্ছে গিয়ে সিপি। তাহলে সিপি ইকুয়াল টু তোমার পেলে কত, 636। এস বিক্রি দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পেলে সেটা হচ্ছে গিয়ে এসপি। তাহলে 68 হচ্ছে গিয়ে এসপি। ঠিক আছে, তাহলে তুমি সিপি পেয়ে গেছো, এসপি পেয়ে গেছো। তাহলে এবার লাভ বের করতে কোনো প্রবলেম নেই। তাহলে হচ্ছে গিয়ে 36 থেকে 64, 24 4 28। তাহলে 28 বাই হচ্ছে গিয়ে কার উপরে লাভ হয়, কস্ট প্রাইসের উপর, মানে 3 6 36 ইন্টু 100। ব্যাস, সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার। কাটাকাটি করো, 4 4 9 36, 4 7 28। দেখো যে অ্যান্সারটা হবে তার নিচে কিন্তু 9 থাকবে, একমাত্র একটা অপশানে দেখো নিচে 9 আছে। ব্যাস, ওটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25। বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার এবং পরিসীমা হচ্ছে 48 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা, আয়তক্ষেত্রে আমার দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে হচ্ছে গিয়ে পরিসীমা যেহেতু বলেছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে গিয়ে 48। মানে সেখান থেকে আমরা কি পাচ্ছি না, এক্স প্লাস ওয়াই তাদের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 24। তারপরে দেখো ক্ষেত্রফল বলেছে এক্স ইন্টু ওয়াই, সেটা হচ্ছে গিয়ে 108। এবার এই রকম দুটো নাম্বার খেয়াল করো, বের করো, যাদের হচ্ছে গিয়ে যোগফল 24 আবার গুণফল হচ্ছে 108। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি ধরো অপশান টেস্ট করি, অপশান টেস্ট যদি করি, বা এইটাকে ফ্যাক্টর করো, এই যে 108 একে ফ্যাক্টর করো, 108কে তুমি যদি ফ্যাক্টর করো, দেখো 4 দাও, 4 2 8, 4 7 28, 4:27। দেখো যোগ করলে তো আর 24 আসছে না, তাহলে একে আবার করো, ধরো 9 কাটো, 9 3 27, তাহলে 4 3 12 আর হচ্ছে 9, 12 আর 9 করলে তো তোমার 24 হচ্ছে না যোগফল। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এমন দেখো, তাহলে এখানে 4 9 2 18 দেখো। আচ্ছা, তাহলে 9 ইন্টু 2 মানে 18 ইন্টু, দেখো 18 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 6, 18 6 দেখো 108 হচ্ছে, আর 18 আর 6 যোগ করলে হচ্ছে 24 হচ্ছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে, তাহলে এদের রেশিও তাহলে 18:6, মানে হচ্ছে গিয়ে তোমার 3:1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 26। কি বলেছে না, এক ব্যক্তি ট্যাক্সিতে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতের গড় গতিবেগ কত? এটা সোজা কিছু নেই, দেখো গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু 55 ইন্টু হচ্ছে গিয়ে 66 বাই হচ্ছে এ দুটোর যোগফল, 6 5 11 1, 6 5 11 একে 12, 121। তাহলে 11 দিয়ে কাটো, একটা হচ্ছে এখানে 6 হবে আর এখানে হচ্ছে গিয়ে 5, তাহলে 5 দিয়ে 10 6 60, 60 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে গড় গতিবেগ, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। কি বলেছে দেখো, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12 14 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তাহলে 12 14 18 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় মানে কি, এদের এলসিএম। তাহলে প্রথমে আমরা বের করবো 12 14 আর 18 এলসিএম, তাকে 3 দিয়ে ভাগ করবো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার 12 14 18 এদের এলসিএম বের করার একটা শর্টকাট নিয়ম বলি, যদি ভালো লাগে তাহলে তোমরা করতে পারো, আদারওয়াইজ এমনি বেসিক ওয়েতে যেভাবে করো সেভাবেই করবে। সব থেকে বড় সংখ্যাটা আগে নিয়ে নাও, 18 নিয়ে নিলাম, ইন্টু, দেখো এরপরে আছে 12 নিতে পারো 14, 14 আসি। ঠিক আছে, 14-র মধ্যে দেখো 2 7 14, 18-র মধ্যে 2 আছে কিন্তু 18-র মধ্যে 7 নেই, তাহলে এক্সট্রা রিমেন্ডিং ফ্যাক্টরগুলো নিয়ে নিলাম, তাহলে 7টা নিয়ে নিলাম। এরপরে আসছি 12, দেখো তোমার 6 3 18। ঠিক আছে, এই 18কে আমরা 6 ইন্টু 3 করতে পারি, কিন্তু 12 দেখো 6 2 12, তাহলে আরও একটা 2 দরকার। ব্যাস, এইটা হয়ে গেল, এটাই হচ্ছে কি আমাদের এলসিএম। ওকে,
এবার একে হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 6 18, তাহলে 6 দিয়ে 12 সাথে 84, তাহলে 84 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কী বলেছে দেখো, বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% হচ্ছে অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, এটা একটু খেয়াল করো, কিন্তু প্রথমে দেওয়া ছিল পাস করে, এটাও পাস করে, কিন্তু এইটা দেওয়া আছে আবার ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এই যে উভয় বিষয়ে ফেল করে দেওয়া আছে, সেই জন্য তোমাকে ইন টার্মস অফ আগেরগুলো ফেলে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ইংরেজিতে পাস করে হচ্ছে 70%, তাহলে ফেল করে কত? 30%, তাহলে ইংরেজিতে ফেল হচ্ছে 30%, প্লাস অঙ্কে হচ্ছে 80% পাস করে, তাহলে 20% ফেল করে। এবার দেখো তোমার ইংরেজিতে ফেল আর অঙ্কে ফেল, সেখান থেকে উভয় বিষয়ে ফেলটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হচ্ছে? 30 আর 20 50 মাইনাস 10 মানে হচ্ছে কি 40%। তাহলে এই 40% হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল করে। তাহলে 100 থেকে 40 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 60%। এই 60% কি না, উভয় বিষয়ে পাস করে। তাহলে এই 60%-এরই ভ্যালু বলা আছে কত? 144। তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 100%, তার ভ্যালু কত? ব্যাস সেখান থেকে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 60, 0 0 6 দিয়ে কাটো, 6 2 এ 12, 6 4 এ 24, তাহলে 240 জন হচ্ছে গিয়ে টোটাল পরীক্ষার্থী, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 29। কি বলেছে? একটি নির্দিষ্ট তারিখের আগে ইলেকট্রিক বিল জমা দিলে 5% ছাড় পাওয়া যায়। এক ব্যক্তি নির্দিষ্ট তারিখের আগে ইলেকট্রিক বিল জমা দিয়ে 200 টাকা ছাড় পেল, তাহলে ওই ব্যক্তির ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল? জাস্ট কিছুই নেই, দেখো 5% ছাড় পেয়েছে, তাহলে সেই 5%-এরই ভ্যালু কত? তখন 200 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তার ইলেকট্রিক বিল ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 ইন্টু কত করলে 100 হচ্ছে? 5 ইন্টু 20, 20 5 100, তাহলে এত ইন্টু 20 করে দাও, তাহলে 2 দিয়ে 4000 টাকা। ঠিক আছে, মানে অপশান সি বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে একজন দোকানদার একটি বইয়ের মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে 12% লাভ করেন। বইটির ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্যের অনুপাত কত? এর একটা সুন্দর ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখলেই হবে, কিচ্ছু নেই। জাস্ট তোমার যদি মার্ক প্রাইস এমপি আর সিপি কস্ট প্রাইস সিপি হয়, তাহলে সিপি বাই হচ্ছে এমপি, এর রেশিও কি হবে না হচ্ছে গিয়ে মুদ্রিত মূল্য হচ্ছে এমপি আর কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য। জাস্ট কিছুই নেই, 100 মাইনাস ডি বাই হচ্ছে গিয়ে 100 প্লাস পি। ডি মানে হচ্ছে কি ডিসকাউন্ট পার্সেন্টেজ, পি মানে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। জাস্ট বসিয়ে দাও, তাহলে 100 মাইনাস 10% ছাড় দিয়েছিল, মানে উপরে হয়ে গেলো 90 আর নিচে হচ্ছে গেলে 12% লাভ হয়েছিল, তাহলে 112। তাহলে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার, 2 এ কাটো মানে হচ্ছে গিয়ে 45 আর এখানে হচ্ছে গিয়ে 56, আর কাটাকাটি হবে না, তাহলে 45 × 56 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এবার এইটা কি করে আসছে দেখো একটু বলে দিই। দেখো এসপি সেলিং প্রাইস মানে কি, তোমার কাছে ধরো মানে 10% ছাড় দিয়েছে, মানে কি মার্কড প্রাইস, হ্যাঁ মুদ্রিত মূল্য ইন্টু 10% ছাড় দিয়েছে, মানে কি 100 মাইনাস ডি বাই হচ্ছে কি 100, এটা হচ্ছে এসপি। আবার এই এসপি ইকুয়াল টু কী লিখে যায়, এটা হলো মার্কেট প্রাইস, মার্কড প্রাইস থেকে এসপি পেলে। আবার দেখো যদি সিপি দেওয়া থাকে তোমার, ঠিক আছে জানো, তাহলে সিপি ইন্টু হচ্ছে কি লাভ যদি তোমার 12% হয়, ঠিক আছে, তাহলে কী হবে সিপি ইন্টু 100 প্লাস পি বাই হচ্ছে গিয়ে তোমার 100। ঠিক আছে, করলে তুমি এসপিটা পাবে। এবার দেখো এইটা আর এইটা, এই দুটোকে সেম করে দাও, করে দিয়ে দেখো রেশিওটা এইটা আসছে, এই যে ফর্মুলাটা যেটা আমি বলেছি। ওকে, তাহলে এইটা ফর্মুলাটা মনে রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলবো, কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানিও। যদি 30-এর মধ্যে অ্যাটলিস্ট 28 হয় তাহলে মনে রাখবে তোমার প্রিপারেশান ঠিক
জায়গায় আছে, আদারওয়াইজ নট, আরও ইমপ্রুভ করতে হবে। ওকে, এই কথাটা মাথায় রাখবে। দেখা হবে নেক্সট আরও একটা ক্লাসে। ভালো থাকবে, বাই।